আজকে একটা সিরিয়াস ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই। যদিও এই ব্যাপার নিয়ে আমার জ্ঞান অত্যন্ত কম, তারপরও যেহেতু এই ব্যাপারটা না চাইতেও সারা জীবন ফেস করে গেছি এবং সারা জীবন না চাইতেও এই ব্যাপারটা সামনে এসে উপস্থিত হয়। আমার বিশ্বাস আমার মতো আপনাদেরও সেম কাহিনী। সেটা হলো যে মুক্তিযুদ্ধ, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, রাজাকার এইসব ইস্যু যে জেনারেলাইজ আপনারা বুঝতে পারতেছেন। কেন বলতেছি? কারণ আমার কিছু কলিগ আছে অথবা ছোট ভাই আছে যাদের সাথে আমরা একসাথে সামাজিকভাবে মেলামেশা করি বিভিন্ন প্ল্যাটফর্মে তো এবং বাস্তব লাইফে। তো তাদের একটা বড় গোষ্ঠী তারা রিসেন্টলি দেখলাম তারা আগে আমি বা আমার লাইফে এতটা দেখি নাই। বাট এটা এটা সবসময় ছিল। বাট এতটা সিরিয়াসলি আমি কখনো দেখি নাই যে তারা এখন তাদের ভাষ্য সিরিয়াস, সিম্পল যে যারা বিরোধী দল তথা জামাত ইসলাম তারা বাংলাদেশীই না এবং তাদের বাংলাদেশে থাকার অধিকার নেই, রাজনীতি তো দূরের কথা। দেখেন, আহ, আমি কোনো দলকে ডিফেন্ড করার জন্য বলতেছি না বা কোনো দলকে মানে আক্রমণ করার জন্য বলতেছি না। একজন বাংলাদেশী ভেরি অর্ডিনারি পার্সন হিসাবে যেটা মনে আসতেছে আমি সেটাই বলতেছি। উম, আমাদের পাকিস্তানের তো অবশ্যই খারাপ ছিল, আমাদের উপর অত্যাচার করছে, এই জন্য যুদ্ধ হয়েছে। যুদ্ধ আমরা অনেক নির্যাতিত হয়েছে, অনেক লক্ষ লক্ষ মানুষ মারা গেছে এবং আমাদের মা বোন, অগণিত মা বোন ধর্ষণের শিকার হয়েছে। তারপর আমাদের দেশ আমরা স্বাধীন করছি, এখন আমরা স্বাধীন দেশ। পাকিস্তান আমার কাছে ডান কেস এবং চলে গেছে 2000 কিলোমিটারের দূরে। তো এখন আমার কথা হলো যে বাংলাদেশের থেকে গেছে কারা? এই আজকে যারা আমরা যাদেরকে পাকিস্তানি বলতেছে, তো পাকিস্তান কিন্তু জানেও না যারা পাকিস্তানি। তো এখন এরা স্বাধীনতা যুদ্ধের সময় একটা আমাদের পাকিস্তানের পক্ষে এদের অবস্থান ছিল। তো আমরা কিন্তু স্বাধীনতা যুদ্ধের পরে এদেরকে সমূলে শেষ করে দিতে পারতাম, দেই নেই। কিন্তু দেই নেই, এখন তারা তাদের সংখ্যা বা তারা তো পাকিস্তানের রাজনীতি করে না, তারা করে বাংলাদেশের রাজনীতি এবং আজকে কোটি কোটি মানুষ তাদের সমর্থন করে। তো আপনি সিম্পলি তাদের পোলারাইজেশন করে তাদেরকে পাকিস্তানি ট্যাগ দিয়ে দেশের 12টা বাজাইতে পারেন না, দেশের একটা মধ্যে এত বড় বিভাজন সৃষ্টি করতে পারেন না। তাদের কারো উদ্দেশ্যে সফল হয় সেটা ভিডিওর পরের অংশে বলতেছি। দেখেন, আজকে এই যে জামাত ইসলাম নিয়ে আমরা এত কথা বলি, কোন দল এই জামাত ইসলামের সাথে হাত মিলায় নেয়? জামাত ইসলামকে কোলে বসায় বা জামাত ইসলামের কোলে বসে তারা ক্ষমতায় আসে নাই। যখন আওয়ামী লীগ ক্ষমতা থাকে, জামাত ইসলাম আর বিএনপি এক থাকে, তারা জোট বাঁধে। তখন আওয়ামী লীগ, জামাত এবং বিএনপি দুইটাকেই বলে পাকিস্তানি দল। এখন জনগণের ধাওয়া খাইয়া আওয়ামী লীগ শোনা যায় প্রায় 30,000 নেতাকর্মী নিয়ে ভারতে পলাই আছে। তো এখন আওয়ামী লীগ বাদে বাকি যারা আছে তারা সবাই আওয়ামী লীগকে বলে ভারতীয় দল। আর এইদিকে আবার বিএনপি জামাতকে বলে তোরা পাকিস্তানি দল। তাহলে ভাই, সবাই যদি পাকিস্তানি আর ভারতীয় হয় তাহলে বাংলাদেশি কারা? আজকে সংসদ ভবনে কিছু লোকজন, কিছু না, একটা বড় অংশের লোক, মানে তারা দাড়ি টুপি আছে তাদের এবং পাঞ্জাবি পরে তারা সংসদ ভবনে ঢুকছে। এইটা দেখে দেখলাম যে এটার ফটোকার হিসেবে বানাই দিয়া এটা বিশাল মানে মানে স্ট্যাটাস যে এটা দেশ তালেবান হয়ে যেতেছে, দেশ পাকিস্তান হয়ে যেতেছে। আমরা আমাদের যাদের বাবা মা বা দাদা দাদু যারা দেখছি আমরা, আমাদের পূর্বপুরুষ আমরা যখন বুড়ো হই আমরা কি পরবো? পাঞ্জাবিই তো পরি আমরা। বা দাড়ি তো আমাদেরও হবে বুড়া বয়সে, তারপরে পাঞ্জাবি পরো, মাথায় টুপি থাকবে। তো এইটা দেখেও আমাদের এখন সুড়সুড়ি লাগে। আর সবচেয়ে মজার কথা কি জানেন? এদের দেখে যা সুড়সুড়ি লাগে এদের বড় অংশই এই মুসলমানেরই বাচ্চা তারা। ঠিক আছে? তারা আরেক দেশ থেকে এসে বলে নাই এবং মুসলমানের বাচ্চারও এখন মুসলমানদের যে লেবাস ওইটা দেখলে ভয় লাগে। তো এটাও বলতেছি, কেন বলতেছি এখন, কেন বলতেছি এই যে রাজাকার ইস্যুতে, পাকিস্তান ইস্যুতে আমি বিরক্ত, সেটা হলো যে 71-এর পরে পাকিস্তান আমার কাছে ডান কেস। আপনি যদি 71 এবং 71-এর আগের ঘটনার জন্য পাকিস্তানকে লায়াবেল করতে চান, দেন ফাইন, ডু ইট। পাকিস্তানকে অবশ্যই আমরা লায়াবেল করতে চাই এবং তাদেরকে যদি আমরা আহ, কি বলে, এটা আনডিসপিউটেডের ব্যাপার, অবশ্যই তাদের অনেক জবাব দিতে আমরা নিতে পারি। কিন্তু আপনি যদি মনে করেন, আজকে দেখলাম আমাদের সাথে একজনের সাথে কথা হয়েছে, সে মনে করে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাচ্ছে, পাকিস্তান নিয়ে যাচ্ছে বাংলাদেশ দখল করে, এটাকে রক্ষা করতে হবে। ভাই, বাংলাদেশের সাথে ভারতের 4,000 কিলোমিটার, মোর দ্যান 4,000 কিলোমিটার, 4,000 কিলোমিটার চেয়ে বেশি আপনার বর্ডার। এবং এই বর্ডার
সারা পৃথিবীর মধ্যে পঞ্চম ডেঞ্জারাস বর্ডার। পঞ্চম। আপনি যখন এই যে ফেলানীর লাশ যখন কাঁটাতারে ঝুলে থাকে, এটা পাকিস্তান করে না। আমাদের সীমান্তে যে হাজার হাজার মানুষ প্রতি বছর মরে, এটা পাকিস্তান আইসা মারে না। আপনি যদি ৭১ এবং ৭১-এর আগে ভূমিকার জন্য পাকিস্তানকে দোষী দিতে চান, দেন ভাই, যত ইচ্ছা দেন, কোনো সমস্যা নাই। কিন্তু এখন আইসা যদি বলেন যে পাকিস্তান বাংলাদেশ দখল করবে, ভাই ব্যাপারটা হলো কি, আমি আপনাকে দোষ দিয়েও আবার দিতে পারতেছি না। কারণ এই ৫৪-৫৫ বছর যাবৎ যে হেজিমনি, যে কালচারাল আগ্রাসন বাংলাদেশে হইছে, আপনাদের মতো কিছু মানুষ, অনেক মানুষ, কিছু মানুষ না, অনেক মানুষ, যে এরা যে গোলাম বানাই ফেলাইছে, ৫৪ বছর চেষ্টার ফল তো এটা কিছু তো হবেই। ৫৪ বছর, ৫৫ বছর একটা একটা যদি চেষ্টা করে, এটার ফল তো কিছু আসবেই। আপনি হইছেন সেই ফসল। এবং আপনার ব্রেইন, আপনার বুদ্ধি নিয়ে আমি প্রশ্ন করতে চাই না। দেখেন, আজকে বাংলাদেশের মানুষের তারা ধাওয়া খাইয়া প্রায় ৩০,০০০ মানুষ নেতাকর্মী নিয়ে ভারতে পলাইয়া বাংলাদেশ বিরোধী রাজনীতি করতেছে আহ, আওয়ামী লীগ, শেখ হাসিনা। আমরা তাদেরকে ভারতীয় তো বলতে পারতেছি না, তাদের ভারতীয় রাজাকার তো বলতে পারতেছি না। তারপরও একটা সংখ্যক লোক আমরা বলি যে তারা ভারতীয়। অথচ যুদ্ধের পরে এবং এই ৫৪ বছরে জামাত ইসলাম থেকে একজন লোক পাকিস্তানে যে পলাইয়া থাকে নাই, পাকিস্তান গিয়ে বাংলাদেশ বিরোধী বা বাংলাদেশপন্থী রাজনীতি করে নাই। উল্টো আমরা দেখছি ইসলাম ব্যাংকের প্রতিষ্ঠাতা, ইবনে সিনা ট্রাস্টের প্রতিষ্ঠাতা, দিগন্ত টিভির প্রতিষ্ঠাতা মীর কাশেম আলী, তার যখন মামলার রায় হয়েছে মৃত্যুদণ্ড, তখন তিনি বিদেশে ছিলেন, চাইলে সেখানে থেকে যেতে পারতেন। তিনি না থাইকা তিনি বাংলাদেশে আসছেন ছেলে সহ। তার ছেলে, যিনি এখন ঢাকা ১৪ আসনের এমপি ব্যারিস্টার আরমান, তার বাবা মীর কাশেম আলী আসছেন এবং তাকে ফাঁসি দেওয়া হয়েছে। এবং তার ছেলে আরমানকে ৮-১০ বছর যাবৎ গুম করে রাখছে। আমরা কেউ জানতামও না, তার ফ্যামিলি সহ কেউ জানতো না তিনি বাইচে আছেন না মরে গেছেন। তাদের কপালে বাংলাদেশের মাটি জুটছে। কিন্তু আজকে যারা স্বাধীনতার ট্যাগ দিয়ে মনে করেন যে বাংলাদেশ থেকে ভারতে পলাইছে, আমরা জানি না তাদের কপালে বাংলাদেশের মাটি জুটবে কিনা। হয়তো বা জুটবে, নাও জুটতে পারে, রিস্কে আছে। কেন আমি বিরক্ত, কেন বিরক্ত সেটা হলো গিয়া, এই যে আমরা যে এখন বিভাজন করতেছি না, এত বিভাজন, এত বড় বিভাজন আগে কখনো আমি দেখি নাই, বা আমি শুনিও নাই যে দেশের ভিতরের এত ২টা কোটি কোটি মানুষ বিভাজিত হয়ে যায়। এবং এই যে বিভাজন আমরা করতেছি না, এটা আমরা যেরকম দায়ী, আমরা আমাদের করতে বাধ্য করা হয়েছে সিস্টেমে করে। আপনারা যাদের এনার্জি আছে বা যাদের সময় আছে, একটা বই পড়তে পারেন। বইটা হলো গিয়ে দ্য ট্র্যাজেডি অফ হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ বলতে আমরা কি বুঝি? একটা ক্রিকেট টিম আইপিএলে, আর বুঝি একটা শহর আছে মানে হায়দ্রাবাদে। কিন্তু আসলে ব্যাপারটা এরকম না, আমরা যারা না জানি। হায়দ্রাবাদ ভারতের মধ্যে, আমরা যেরকম একটা মাঝখানে একটা দেশ, হায়দ্রাবাদও ভারতের মাঝখানে একটা স্বাধীন সার্বভৌম আমাদের মতো একটা দেশ ছিল। এই দেশটা ভারত নিয়ে ৪টা স্টেটের মধ্যে ঢুকাই দিছে। এখন আর দেশ না, একটা শহরের নাম, শুধু নাম আছে। দ্যাটস অ্যাবাউট ইট। তো ওই স্বাধীন হায়দ্রাবাদের সর্বশেষ যে প্রধানমন্ত্রী ছিলেন মীর লাইক আলী, তার লেখা বই ট্র্যাজেডি অফ হায়দ্রাবাদ। যদি সময় থাকে বইটা পড়েন, আমি চেষ্টা করব লিঙ্কে বইটার ডিসক্রিপশন দিয়ে দিতে। আর ইউটিউবে এই বই নিয়ে আপনার আলোচনা আছে, আপনি চাইলে সেটাও শুনতে পারেন, ধারণা পাবেন। তো যাই হোক, আমি আপনাকে ব্রিফলি বলি যে বইটা যদি বলেন কীভাবে হায়দ্রাবাদ মানে দেশ থেকে আরেকটা দেশের মধ্যে বিলীন হয়ে গেছে, একটা জাতি কীভাবে ধ্বংস হয়ে গেছে। আমরা যেরকম মুসলিম মেজরিটি, হায়দ্রাবাদও মুসলিম মেজরিটি দেশ ছিল। এবং আমাদের মতো, আমাদের আজকে যেরকম বিভাজন না, একজন একজনকে ভারত পাঠায়, একজন আরেকজনকে পাকিস্তান পাঠায়, আমরা উপজাতি ইস্যুতে বিভক্ত, আমরা হিন্দু মুসলমান ইস্যুতে বিভক্ত, ঠিক সেম কাহিনী এই স্বাধীন হায়দ্রাবাদেও প্রথমে ঘটাইছে সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে। তখন প্রথমে পুরো জাতিকে বিভক্ত করছে বিভিন্ন ভাগে। এরপর জাতি যখন বিভক্ত হয়েছে, তখন ওই দেশকে দখল করা হয়েছে। এখন আপনাকে প্রশ্ন করি, আমরা কি ওই দিকে যাচ্ছি? 100% আমরা ওই দিকে যাচ্ছি। ৫৪ বছরের সাংস্কৃতিক আগ্রাসনের কারণে আমরা নিজেরা এত পরিমাণ বিভক্ত হয়েছি। আজকে আমরা মানে মানে নিজেদের পাকিস্তান পাঠাই, ভারত পাঠাই, এখানে পাঠাই, ওখানে পাঠাই। আমরা এক গ্রুপ আরেক গ্রুপকে বাংলাদেশী নাগরিক হিসেবে স্বীকার করতেই চাই না। এখন বুঝেন, যদি বাইরে থেকে কেউ এসে আমাদের নিয়ে যায়, আমরা কি এক থাকতে পারবো?
কোনোদিনই পারবো না। তো আপনাদের আমি সতর্ক করে দেই যারা বাংলাদেশে আছেন, আমার কি? আমরা ইউরোপে থাকি। এখন মনে করেন যে যখন বাংলাদেশে যখন আপনারা মারা খাবেন, আমরা এখানে বইসা থাকবো। বউ ছেলে-পেলে নিয়ে এখানে আছি। তা আমাদের ভাই এত কিছু না। কিন্তু আপনাদের বলতেছি, প্লিজ নিজেদের মধ্যে এত পরিমাণ বিভাজন করবেন না। আমাদের ফিউচার কিন্তু খুব একটা বেশি ভালো না। খুবই খারাপ ফিউচার দিকে আমরা আগাচ্ছি। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন।